নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। এই গল্পটি সম্পর্কে লেখিকা নিজেই বলে গিয়েছিলেন যে তার এই গল্পটি একেবারে সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা চৌধুরী কর্তা। কি কি বললে ঠাকুরজি? এই কথা মুখ দিয়ে বার করেছে কোকার বউ? গুরুমন্ত্র নেবে না? তবে আর বলছি কি বড় বউ, তোমার ব্যাটার বউ আচমকা আমার গালে যেন ঠাস করে একখানা চর বসিয়ে দিল গো। বয়স্কা দুই মহিলার এই উত্তেজিত কথাবার্তা বাতাসে ছড়িয়ে পড়ে বাড়ির সব মহিলাকে এই দালানের ধারে এনে হাজির করেছে। পুজোর ছুটি উপলক্ষে বৃহৎ পরিবারের ছড়ানো ছিটানো সবাই এসে দেশের বাড়িতে জড়ো হয়েছে। কাজেই মহিলার সংখ্যা এখন বাড়িতে কম নয়। বাড়ির বড় গিন্নির বড় ছেলের বউয়ের এই মারাত্মক দুঃসাহসিক ঘোষণার সংবাদে সবাই পাথর হয়ে গেলেও ছিচিকারের ঝড়টা যাবে কোথায়? মুখ ফুটে এ কথা বলেছে সে? বুকের পাটাকে বলিহারি যাই বাবা, তাও কিনা আবার পিসিমার মুখের ওপর। মেয়ে মানুষের এত বড় আস্পর্ধা গো। আহা, বুঝছিস না কেন? জানি তো যে গুরুমন্ত্রটি নিলেই ওই মাংস, হাঁসের ডিম, পেঁয়াজ এসব খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই মন্ত্রই নেব না। ছি 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 ছি, কি ঘেন্নার কথা গো। দু ছেলের মা হয়ে গেল, এখনো এত নোলা? চুপ কর বাবা, একটু আস্তে বল। বাড়ির বেটা ছেলেদের কানে কথাটা উঠলি আর রক্ষে থাকবে না যে। তা রক্ষে কি আমি রাখবো নাকি? এই ডাক তো সেই হারামজাদিকে, বাপের নাম ভুলিয়ে ছাড়ি আমি। ডাকতো বলার সঙ্গে সঙ্গেই জনা কয়েক দুধ দাঁড়িয়ে ছুটে গিয়ে আসামিকে প্রায় টানতে টানতে এনে হাজির করল। বড় গিন্নির ওই একটি খোকার পরে গোটা ৩-৪ শুধু মেয়ে, কাজেই আপাতত তার বউ বলতে ওই একটাই। তা বিয়ে হয়ে গেছে প্রায় বছর ৭ হবে, দুটো ছেলেও হয়েছে। বউয়ের বয়স প্রায় ২০ ছুতে যায়, কিন্তু এখনো পর্যন্ত গুরুমন্ত্রটি নেওয়া হয়ে ওঠেনি। অথচ গুরুমন্ত্র না হলে তো তার হাতের জলও শুদ্ধ হবে না। আর হাতের জলই যদি শুদ্ধ না হলো তো অত বড় বুড়োধারী বউ গেরস্তের কোন কাজে লাগবে? লাগছেও তো না। না পুজো আচ্ছা ঠাকুর ঘরে কোনো কাজে আসছে, না বিধবাদের হেসেলে কোনো কাজে লাগছে। আর বউকে এইভাবে বসিয়ে রাখলে কি আর চলবে? তাই এবারের এই পুজোর সময় সবাই একত্রিত হবার সুযোগে বেশ ঘটা করে বৌমার দীক্ষা গ্রহণের উৎসবের ব্যবস্থা করা হয়েছিল। ওই পঞ্চমীর দিনটি ধার্য করা হয়েছে। একখানা গ্রামের পরে গুরুদেবের গ্রাম, তবু তাকে আনা সম্ভব হয়নি, কারণ তিনি হাঁপানির রোগে ভুগছেন। তাই শুভকর্ম উদ্ধার করতে এসেছেন তার ছেলে বংশীবদন। এদিকে আসামি হাজির দেখে বড়গিন্নি প্রায় ঝাঁপিয়ে পড়ে বললেন, বলি বৌমা, তুমি ভেবেছোটা কি? দুপাতা পড়তে শিখেছো বলে কি ধরাকে সরা জ্ঞান করছো? তুমি নাকি ঠাকুরজির কাছে বলেছো যে মন্ত্র নেবে না? মানে কি এর? বলি মানেটা কি? যদিও আসামি ভয়ে প্রায় ঠকঠক করে কাঁপছিল, তবুও ক্ষীণ স্বরে হলেও উত্তরটা দিল। বলল, নেব না মা, তা তো বলিনি, বলেছি ওনার কাছে নেব না। এবার তেরে এলেন পিসি শাশুড়ি, বলে উঠলেন, তা তুমি আর গুড়িয়ে নাক দেখাতে এসো না বৌমা। ওই যার নাম বাজা চাল তার নামে মুড়ি। তো ওনার কাছে নেবে না তো কার কাছে নেবে শুনি? পাড়ার গয়লা বুড়োর কাছে? বড়গিন্নি বউয়ের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে আরো কঠিন গলায় বললেন, বটে, তা ওনার অপরাধটা কি শুনি? এবার বউকে আর উত্তর দিতে হলো না। পিসি শাশুড়ি উত্তর দিয়ে বলে উঠলেন,
তা শুনলে তুমি হাসবে না কাঁদবে জানি নে বড় বউ। তেনার অপরাধ হলো যে তিনি বিড়ি খান। বিড়ি খান? এ কথার মানে কি ঠাকুরজি? মানে তুমি বোঝো বড় বউ। বিকেলে বুঝি দিঘিতে গা ধুতে গিয়েছিল বৌমা। হঠাৎ দেখি পড়ে মরি করে ছুটে আসছে। আমায় দেখে হাঁপসে পড়ে বলে উঠল, পিসিমা, আমাদের মেয়েঘাটের ধারে কে যেন একটা ঘাড় ছাটা টেরি কাটা কেলে শুটকো ছোড়া গাছের গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর টেরিয়ে টেরিয়ে এদিক পানে তাকাচ্ছে। তা শুনে তো আমার মাথা চড়াত করে উঠল। বলি, কোন ছোড়ার এত বড় আসপদ্দা যে চৌধুরীদের মেয়েঘাটে এসে গুড় গুড় করছে? কোমর বেঁধে ছুটে গিয়ে দেখে আমি তো গাছের গোড়ায় দাঁড়িয়ে আমাদের বংশীবদন। আমাদের বংশীবদন? বড়গিন্নি নিজের গালে মুখ চড়াবেন না মাথার চুল ছিঁড়বেন ভেবে পাচ্ছেন না। মাটিতে বসে পড়ে প্রায় আর্তনাদ করে বলে উঠলেন, মা গো, তাকে নিয়ে এই কদর্য করে বর্ণনী করেছে বৌমা। জীব যে খসে পড়বে গো ঠাকুরজি, জীব যে খসে পড়বে। থাক থাক বড় বউ, তখনও না জেনেই বলেছে। কিন্তু আমি যখন বলে উঠলাম যে কি সর্বনেশে কথা কইছ বৌমা, উনি যে আমাদের গুরুপুত্তর, তোমার মন্তর দেবার জন্য আনা হয়েছে, তখন লজ্জা পাওয়া তো চুল হয়ে থাক। আমায় বলল কি না, আমি এই বিড়ি খেগোর কাছে দীক্ষে নিতে পারবো নে পিসিমা। গালে যেন একখানা চড় পড়ল বড় বউ। বড় বউ তার বৌমার দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে বললেন, তুমি পারলে না ঠাকুরজি তখন এত মেয়ে মানুষের গালে একখানা চড় বসিয়ে দিতে? বলি, বৌমা, বিড়ি তামাক আবার কোন বেটা ছেলেটা খায় না শুনি? পিসি বলে ওঠেন, শুধু কি তাই, বলে কিনা বিচ্ছিরি করে টেরিয়ে তাকাচ্ছিল। ছি 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 ছি, কোন ছোট লোক ঘরের মেয়ে গো মা তুমি? আমাদের বংশীবদনের যে একটা চোখই টেরা, ও তো লক্ষ্মী টেরা, ও তো ভগবান প্রদত্ত কুদ, তাই নিয়ে তুমি আবার ব্যাখ্যানা করেছো মা। মা গো মা, গুরু বিড়ি খায় তাই তার কাছে মন্তর নেওয়া চলবে না। বাপের জন্মে এমন অনাচিষ্টি কথা শুনিনি গো। এই মেয়ে শোনো, কাল সকালবেলা চান করে এসে নতুন গরদের লাল পেরে কাপড় কেনা আছে, তাই পরে ঠাকুর ঘরে বসে থাকবে এসে, বুঝেছ? তারপর যেমন যেমনটি বলা হবে তেমন তেমনটি করবে। তোমার জন্যই তো এত গটা পটা, তা প্রাণী একটু আহ্লাদ নেই গো। আমারটা তো ওই ন ঠাকুরপো আর ছোট ঠাকুরপোর পৈতের গোয়াটার সঙ্গে সেরে দেওয়া হয়েছিল, একখানা নতুন কাপড়ও জোটেনি গো। ওই বিয়ের চেলিখানা জড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কতই বা বয়স ছিল আমার, 15 হবে হয়তো। তবু মনে কত আহ্লাদ, আমার মন্তর হচ্ছে। তোমাদের দেখি সবই বিপরীত। ঠাকুরজি বলে ওঠেন, ওই তো, ওই জন্যই বলে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। তা পাকা বাঁশকেও নোয়াতে হবে ঠাকুরজি, নইলে সংসারে আর নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না, যে সবাই একেবারে স্বেচ্ছাচারী হয়ে উঠবে। বড়গিন্নি এবার একটু দম নেন। শাশুড়িহীন সংসারে বউ হয়ে এসেছিলেন তিনি। শাশুড়ির ফেলে রাখা সংসার আর তার গন্ডা 2 কুচোকাচার ভান নিতে হয়েছিল তাকে 12 বছর বয়স থেকে। তার গিন্নি তিনি হয়েছিলেন ঠিকই,
তার কথায় সংসারের সকলে ওঠে আর বসে, তাকে ভয় ভক্তিও করে সকলে, এমনকি শ্বশুর পর্যন্ত বড় বৌমা বলে সমীহ করেন। আর বড় বড় দেওররা অবধি মুখের ওপর কথা বলতে সাহস পায় না এখনো। আর সেই প্রতিপত্তি সম্পন্নাকে কিনা তার নিজের ছেলের বউ এমন অসম্ভ্রমে ফেলতে বসেছে। দম নিয়ে বড়গিন্নি আবার একবার যুদ্ধে নামলেন। বাপের বাড়ির কুশিক্ষা, বইখাতা নাড়ার দোষ, নিজের ছেলের বেকুপি সব কিছু উল্লেখ করে শেষে রায় দিলেন, এই শোনো, যা বলে দিলাম তা যেন মনে থাকে, আর টু শব্দটি করবে না, করলে না তোমার কপালে অশেষ দুঃখ আছে কিন্তু। এ কথা বলে বীর দর্পে চলে যাচ্ছিলেন বড়গিন্নি, দু হাতে 18 ভরির মিছরিদানা চুড়ি বাজিয়ে আর গলায় 12 ভরির কড়িহার দুলিয়ে। কিন্তু যাওয়া তো হলো না। অবিশ্বাস্য হলেও সত্যি, ভয়ে সাদা হয়ে যাওয়া বউয়ের মুখ থেকে কিনা ফস করে বেরিয়ে এলো, আমায় কেটে দুখানা করলেও আমি ওনার কাছ থেকে দীক্ষা নেব না। তার মানে বড়গিন্নির এতকালের মান সম্মান সব শেষ। তার নিজের বেটার বউ যদি এতখানি অগ্রাহ্য করে তাকে, তবে তার ছোট জায়েরা তাকে মানবে? মাটিতে বসে পড়া ক্রন্দনরতা বউয়ের দিকে অগ্নিদৃষ্টি হেনে কড়া গলায় তিনি বলে উঠলেন, তাহলে তো তোমায় কেটে 4 টুকরোই করতে হবে দেখছি। খোকা আসুক ক্লাব থেকে, বেটা ছেলেদের কানে না তুলিয়ে তুমি যখন ছাড়বে না, তখন তো তুলতেই হবে। এতদিন জানতেম না তুমি কত বড় সাংঘাতিক মেয়ে মানুষ, এখন জানুক সবাই। দোতলার নিজের ঘরে চওড়াহাতা আরাম কেদারায় ছড়িয়ে বসে রয়েছেন চৌধুরী কর্তা, অর্থাৎ বড়গিন্নির শ্বশুর ঠাকুর। চেয়ারের ঠিক পেছনে সারি সারি দুখানা জানালা, সেখান থেকে শরৎ সন্ধ্যার হাওয়া এসে ঘরের মধ্যে লুটুপুটি খেয়ে আমেজ ধরিয়ে দিচ্ছে। চেয়ারের কাছেই রাখা একটা ছোট্ট টেবিল, তার উপর থাক দেওয়া কিছু বইপত্র। কি বই তা অবশ্য দেখা যাচ্ছে না, কারণ কেরোসিনের কাচের ডোম বসানো আলোটা খুবই কমানো রয়েছে। বছরের এই একটা সময় সকলে আসে টাসে, তাই বই পড়াতে আর তেমন মন থাকে না। তা নইলে সারা বছর তো ওরাই সঙ্গী থাকে। আর সঙ্গ বলতে ওই অকালে বিধবা হয়ে যাওয়া মেয়ে, আর অপদার্থ বেকার বাউন্ডুলে ছোট ছেলেটা আর তার সংসার। একসময় সেক্রেটারিয়েটে বড় চাকরি করতেন চৌধুরী কর্তা। বছরের মধ্যে 6 মাসই দিল্লি সিমলা করেই কাটত। তবু দেশের এই বাড়িটি তিনি সংস্কার সাধন করিয়ে রাখতেন, কারণ তার মনে হয়েছিল যে অবসর গ্রহণের পর তিনি এই দেশের বাড়িতে এসেই স্থিত হবেন। তা সেই অবসর কি আর আজকের কথা? মাঝখানে কত ভাঙচুর গেল। ছেলেরাই এখন এক একজন এক একটি কর্তা হয়েছেন। জীবনের পট পরিবর্তন হলো কত। চৌধুরী কর্তা হয়তো এইসবই ভাবছিলেন চোখ বুজে। হঠাৎ পায়ের কাছে একটা প্রাণীর উপস্থিতি অনুভব করলেন, আর তার সঙ্গে একটু যেন অস্ফুট কান্নার শব্দও পেলেন। তাড়াতাড়ি হাত বাড়িয়ে আলোটা বাড়িয়ে দিয়ে অবাক হয়ে বলে উঠলেন, এ কি নাথ বৌমা, তুমি? কি হয়েছে? নাথ বৌমা নিথর হয়ে বসে রয়েছে, কান্নাটা যেন গিলে ফেলতে চেষ্টা করছে। আরে কি হলো দিদি, বলবি তো? ঠাকুরদা, আপনি আমায় দীক্ষা দেবেন? আমি তোমায় দীক্ষা দেব? ব্যাপারটা কি বলো তো ভাই? দীক্ষার ব্যবস্থা তো হয়ে রয়েছে, গুরুদেবের ছেলে এসে গেছেন। না, ওর কাছে দীক্ষা নিতে আমার ভক্তি আসছে না ঠাকুরদা। ঠাকুরদা সোজা হয়ে বসে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, কেন বলো তো দিদি, কি হয়েছে আমায় খুলে বলো।
তারপর রাত্রে খাওয়ার আসরে এই ভয়ঙ্কর কথাটি উঠল। ওঠালেন কর্তা নিজেই। 12 মাস কর্তার রাত্রের খাবারটা দোতলাতেই তুলে এনে রাখা হয়। বই পড়ার পর্ব সেরে তার যখন ইচ্ছে হয় তখন তিনি খান। পুরনো চাকর বৃন্দাবন দরজার বাইরেই বসে থাকে। বাবুর সাড়া পেলেই তাড়াতাড়ি জল গামছা নিয়ে হাজির হয়ে যায়। তবে এই সময়, এই পুজোর ছুটির কালে কর্তা নিচে নেমে এসে সকলের সঙ্গে খেতে বসেন। সাবেকি ছাদের বাড়িতে যেমন হয়, টানা লম্বা দালান, দু সারিতে বসলে একত্রে 40-42 জন খেতে বসতে পারে। বসেছেও প্রায় তাই। আর কর্তা বসেছেন তাদের মধ্যমণি হয়ে। শুধু তো আর নিজের ছেলেরা আর নিজের নাতিরাই নয়, সঙ্গে আছে ভাগ্নে, ভাইপো, আবার কুটুম বাড়ির কেউ কেউ রয়েছে। আর মহিলারা আধা ঘোমটা দিয়ে তদারকি করে চলেছেন। শুধুমাত্র কর্তার বিধবা মেয়ে টুনি ঘোমটাহীনা। বেশ খোশগল্প চলছে আর খাওয়া দাওয়াও চলছে। হঠাৎ কর্তা প্রশ্ন করলেন, বংশীবদনের খাওয়া হয়ে গেছে? টুনি বলল, হ্যাঁ, কখন? বেজায় ঘুম কাতুরে লোক, কাল আবার একটু ভোরে ভোরে উঠতে হবে যে। কর্তা ক্ষীরের বাটিটা কাছে টেনে নিয়ে সহজ গলায় বললেন, তা দীক্ষা যখন হচ্ছেই না, ওর আর ভোরে ওঠার দরকারটাই বা কি? হ্যাঁ, দীক্ষা যখন হচ্ছেই না, এ আবার কি অভূতপূর্ব অপ্রত্যাশিত কথা! বিনা মেঘে বজ্রাঘাতের অনুভূতি নিয়ে সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। টুনি অর্থাৎ বাড়ির দণ্ডমুণ্ডের কর্তা পিসিমা বলে উঠলেন, দীক্ষা হচ্ছে না মানেটা কি বাবা? কর্তা ছানাতে চিনি মাখতে মাখতে বললেন, কি করে আর হবে? দীক্ষা যে নেবে তারই যখন মন বিরূপ। টুনি তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন, তা এই ছেঁড়া কথাটা আপনার কানে কে তুলল বাবা? বাবা ছানার থাবাটি সাপটে নিয়ে বললেন, কে তুলল সেটা কোনো দরকারি কথা নয় টুনি, তবে ছেঁড়া বলে তো আর উড়িয়ে দেওয়া যায় না। বাবা ছানা খাওয়া শেষ করে ক্ষীরের বাটিটি ফের কাছে টেনে নিয়ে বললেন, শ্রদ্ধাহীন মন নিয়ে কি আর গুরু দীক্ষা হয় রে? বড়গিন্নি অবশ্য শ্বশুরের সঙ্গে কথা বলেন, কিন্তু স্বামীর উপস্থিতিতে নয়। তা এখন তো সেই অবস্থা, কিন্তু এইদিকে যে আবার মরণবাচন অবস্থা। বড়গিন্নির রাগে সারা শরীর রি করছে। কাজেই ঘোমটাটা একটু টেনে গলা নামিয়ে নিয়ে বললেন, ঠাকুরজি, বলো যে কে কানে তুলেছে তা বোঝা গেছে, তা সেই আল্লাদি নাদ বইয়ের কথা শুনে কি বাবা? ঠাকুরজিকে আর কিছু বলতে হয় না, বাবাই সরাসরি শুনে নিয়ে বলে ওঠেন, আহ্লাদের প্রশ্ন নয় বড় বৌমা, বড় দুঃখেরই কথা। বেচারার মন সায় দিচ্ছে না, আর তোমরা ওকে জবরদস্তি করছো। ও জবরদস্তি? তাই বলেছি বুঝি আপনাকে? এবার টুনির গায়েও বিষ ছড়ায়। তিনি খড়খড়িয়ে বলে ওঠেন, তা বেয়াদব বৌজিকে শাসন করতে হবে না বাবা? চৌধুরী কর্তা জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে বললেন, শাসনের ক্ষেত্র বিশেষ আছে রে টুনি। কারোর যদি বাঁকা টেরিকাটা আর বিড়ি খাওয়া গুরুর কাছে দীক্ষা নিতে প্রবৃত্তি না আসে, তো সেখানে শাসন চলে না রে টুনি। তার ওপর আবার টেরা চাউনি, আর যে চরণটি পুজো করতে হবে সেই চরণে আবার দাদ। তবে বাবা, এত দেখা হয়ে গেছে আপনার নাত বউয়ের? বলিহারি যাই।
তাই এসব তো আর আচমকা আজই হয়নি বাবা, জেনে বুঝেই তো তাকে আনানো হয়েছে। বাবা জলের গ্লাসটি নামিয়ে রেখে বলে উঠলেন, তা তোরা হয়তো জানতিস, কিন্তু দীক্ষা যে নেবে সে তো আর জানতো না। না না, ও হয় না, ওটা ন্যায্য নয় রে টুনি। ও তা বাবা, গুরুপুত্রকে ডেকে এনে তাকে অপমান করে বিদেয় করাটা তাহলে আপনি ন্যায্য বলছেন? চৌধুরী কর্তা তার খুব স্বাভাবিক গলায় বলে উঠলেন, অপমানের আবার কি আছে রে? ওই তোদের মেলি শাস্ত্রে ওই বাধা পড়াটারা কত কিছু আছে না, তাই একটা বলে তার পাওনা গন্ডা 16 আনার ওপর 18 আনা পুষিয়ে দিয়ে তাকে চালান করে দিলেই হলো। ও তা গুরুপুত্রের সঙ্গে নিচে কথা কইতে বলছেন বাবা? টুনির এই কথায় এখন চৌধুরী কর্তা একটু গম্ভীর হলেন, বললেন, মিথ্যেটা আবার কোথায়? মনের বাধার চাইতে বড় বাধা আর কি আছে রে টুনি? বড়গিন্নি এখন রাগে, দুঃখে, ক্ষোভে, অপমানে প্রায় কেঁদে ফেলে বলে ওঠেন, জিজ্ঞেস করো ঠাকুরজি, আসপদ্দা দেখে তাহলে ওই বউই জিতে যাবে? বড় বৌমা, হারা জেতা কি আর এত সহজ মা? তা গুরুদেবের তো ওই শরীরের অবস্থা, বংশীবদন ছাড়া গতিটা কি তাহলে বাবা? শোনো, দীক্ষা হলো আত্মার অস্ত্র, জীবনে একবারই হয় মা। যে নির্বিচারে নিতে পারে নেয়, কিন্তু যার মধ্যে বিচার জেগেছে তার উপর জোর খাটানো কি উচিত মা? এখন কে বলতে পারে ওর জন্যে ওর যথার্থ গুরু অপেক্ষায় আছেন কিনা? যাই হোক, মেয়েটাকে তোমরা বেশি বকাঝকা করো না বাপু। এ কথা বলে সবাইকে আরও একবার বজ্রাহত করে দিয়ে উঠে পড়লেন চৌধুরী কর্তা। এই গল্পটি সম্পর্কে লেখিকা একটি মন্তব্য করে গিয়েছেন, যেটি না বললে গল্পটি হয়তো অসম্পূর্ণ রয়ে যাবে। সেটি হলো, 55 কিংবা 56 বছর পূর্বের এই পারিবারিক ঘটনাটি একদম সত্যি ঘটনা, এবং কর্তার সেই ভবিষ্যৎ বাণীটিও কিন্তু ব্যর্থ হয়নি। ওই পরিবারটিতে বংশীবদন ব্যতীত কোনো গতি ছিল না বলে বাড়ির সেই বউয়ের হাতের জল আর শুদ্ধ হয়ে উঠবার কোনো সুযোগই আসেনি। তারপর কালক্রমে নিয়মকানুনও অনেক শিথিল হয়ে গিয়েছিল, কিন্তু এই ঘটনার দীর্ঘ 20 বছর পরে দেশ বিখ্যাত এক পরম সাধক অপ্রত্যাশিতভাবে সম্পূর্ণ অপরিচিতা চৌধুরী বাড়ির ওই বউটিকে নিজে ডেকে নিয়ে সযত্নে সস্নেহে দীক্ষাদান করেছিলেন। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।